আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বরিশালে বিএনপির জনসভা সকালে কানায় কানায় পূর্ণ মাঠ, নগর জুড়ে মানুষের ঢল। নির্বাচন ঘিরে নিরপেক্ষতা, ধৈর্য ও পেশাদারির উপর গুরুত্বারোপ সেনাপ্রধানের। জামাতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত, ইসি সচিব। সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে, সালাউদ্দিন আহমেদ। ভোট কেন্দ্রে বিএনসিসি ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত বাতিল, ইসি। ব্রাহ্মণবাড়িয়ায় নথিভুক্ত ৪০,০০০-এর বেশি, পোস্টাল ভোট পড়েছে ১৯,০০০। দেশে ফের ভূমিকম্পের শঙ্কা, আন্তর্জাতিক আবহাওয়াবিদদের সতর্কবার্তা। ফেসবুক ও জিমেলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস। ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের, আইসিসির ক্ষতি ৬,০০০ কোটি টাকা। সাগরে ঘাপটি মেরে আছে ইরানি ব্ল্যাক হোল, আতঙ্কে মার্কিন নৌবহর। গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি বরিশাল বিভাগীয় জনসভা মঞ্চে উপস্থিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে দেখে আনন্দে আত্মহারা। স্লোগানে স্লোগানে মুখরিত বরিশাল বেলস পার্ক। বুধবার দুপুর ১২টায় বরিশাল স্টেডিয়ামে হেলিকপ্টার যোগে এসে নামেন তারেক রহমান। এরপর সেখান থেকে গাড়িতে করে দুপুর ১২টা ২০ মিনিটে সভা মঞ্চে পৌঁছান তিনি। এ সময় সড়কের দুই পাশ থেকে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত হয়ে স্লোগান দিতে থাকে। তিনিও হাত নেড়ে অভিবাদন জানান। বিএনপির বরিশাল বিভাগীয় জনসভা শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় বরিশাল বেলস পার্কে আয়োজিত এই জনসভা শুরু হয়। ইতিমধ্যে বিভাগের ৬টি জেলা থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দুপুর ১২টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই জনসভার মঞ্চে উপস্থিত হন। এরপর তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। দীর্ঘ ২০ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশালে এসেছেন। জনসভায় বিভাগের ২১টি সংসদীয় আসনে বিএনপি ও জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত আছেন। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে শরীয়তপুর পরিদর্শনকালে তিনি একথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনী প্রধান শরীয়তপুর জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের শরীয়তপুর, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। এছাড়া পরিদর্শনকালে তিনি ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ জামাত ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী উক্ত আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জামাত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শেরপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি মোহাম্মদ গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ৩১ দফার প্রতিশ্রুতি দিয়েছে। এদেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে। সাংবাদিক বন্ধুরা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন। বিবেকের কাছে দায়বদ্ধ থাকলে সত্যিকার অর্থে দেশের গণমাধ্যম স্বাধীন থাকবে। বুধবার সকাল ১১টার দিকে কক্সবাজারের চকরিয়ায় মিট দ্য প্রেস শীর্ষক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাংবাদিকরা দ্বিধা বিভক্ত, রাজনৈতিকভাবে বিভাজন সৃষ্টি হয়েছে, এটা ঠিক না। গণমাধ্যমের ভূমিকা থাকবে নিরপেক্ষ। আপনাদের কাছে নিরপেক্ষ ভূমিকা আশা করি। গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা আছে। মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশনের মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি না হয় সেই দায়িত্ববোধ রাখতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা দেখতে পেয়েছি বিগত ১৬ থেকে ১৭ বছরে গণমাধ্যম দলীয়করণ করা হয়েছিল, যার কারণে গণতন্ত্র হোঁচট খেয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনী কাজে সহযোগিতার জন্য
ভোট কেন্দ্রে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। এখন কেবল পোস্টাল ব্যালট ভোট গণনা কেন্দ্র এবং ইসি সচিবালয়ের শৃঙ্খলায় ক্যাডেটদের নিয়োজিত করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। মঙ্গলবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা সংশোধিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট গণনা কেন্দ্র শৃঙ্খলা রক্ষায় ক্যাডেটরা কাজ করবেন। এছাড়া 11 ফেব্রুয়ারি থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে 5টি সেকশন দায়িত্ব পালন করবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টি আসনের পোস্টাল ভোটে 40,182 জন নথিভুক্ত হয়েছেন। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় এই নথিভুক্তির সংখ্যা এখন চূড়ান্ত। তবে ভোট প্রদান প্রক্রিয়া চলমান থাকায় ভোটার কর্তৃক ভোট দেওয়ার সংখ্যা প্রতিদিনই হালনাগাদ হচ্ছে। নির্বাচন কমিশন ওয়েবসাইটের পোস্টাল ভোট বিডি সংক্রান্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নথিভুক্ত এসব ভোটারের মধ্যে এ পর্যায়ে প্রায় 19,176 জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। এর মধ্যে বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য চালু থাকা আউট অফ কান্ট্রি ভোটিং ও সিভি ব্যবস্থায় ভোট দিয়েছেন 17,888 জন, আর দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত ভোটারদের জন্য প্রযোজ্য ইন কান্ট্রি পোস্টাল ভোটিং ব্যবস্থায় ভোট দিয়েছেন 1,288 জন। ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সানিয়াজ্জামান তালুকদার বলেন, পোস্টাল ভোটে নথিভুক্তির সময়সীমা শেষ হলেও ভোট গ্রহণ এখনও চলমান রয়েছে, ফলে আগামী দিনে ভোট প্রদানের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান। ভূমিকম্পের আঘাতে একদিনে দুবার কেঁপে উঠেছে বাংলাদেশ। সবশেষ মঙ্গলবার রাত 9টা 40 মিনিটের দিকে মিয়ানমারের মিনবুকে 5.9 মাত্রার এক জোরালো ভূমিকম্প হয়। তাতে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে। এর আগে একই দিন ভোরে আরও একটি ভূমিকম্প অনুভূত হয় দেশে। যে ফল্ট সর্বশেষ ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি খুবই সক্রিয় থাকায় 24 ঘন্টার মধ্যে আবারও ভূমিকম্পের আফটারশক আশঙ্কা রয়েছে। বুধবার কানাডার সাস্কুচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ ব্যাপারে এক সতর্কবার্তা দিয়েছেন। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি 149 মিলিয়নের বেশি লগ ইন তথ্য একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া গেছে। এর মধ্যে জিমেইল, ফেসবুক সহ নানা জনপ্রিয় সেবার অ্যাকাউন্টের তথ্য রয়েছে। তবে এটি গুগল বা মেটার সার্ভারে সরাসরি বড় ধরনের হ্যাক নয়, বরং ব্যবহারকারীদের ডিভাইসে ঢুকে পড়া ম্যালওয়্যারের মাধ্যমে ধীরে ধীরে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। সাইবার নিরাপত্তা গবেষক জেরেমায়া ফালোয়ার একটি 96 গিগাবাইটের ডাটাবেজ খুঁজে পান। ডাটাবেজটি ছিল পুরোপুরি উন্মুক্ত, কোনো পাসওয়ার্ড বা এনক্রিপশন ছিল না। ইন্টারনেট সংযোগ থাকলেই যে কেউ এটি দেখতে পারত। ডাটাবেজটিতে ছিল ইমেইল ঠিকানা, ইউজার নেম, সরাসরি পাসওয়ার্ড এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের লগ ইন লিঙ্ক। অর্থাৎ সাইবার অপরাধীদের জন্য এটি ছিল এক ধরনের প্রস্তুত তালিকা। একজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট অর্থনীতিতে বড়সড় ঢেউ তুলতে পারে, সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই বাস্তবতাই সামনে এনেছে। জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএলের একটি সিদ্ধান্ত এখন কেবল ক্রিকেট নয়, কূটনীতি ও বাণিজ্যিক স্বার্থের আলোচনাতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিলামে আইপিএল ফ্রাঞ্চাইজিতে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিলেও পরে তাকে ছেড়ে দেয়। এই ইস্যুকে ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের কথা সামনে আসে। এর জেরে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয়, যে টুর্নামেন্ট আয়োজনের কথা ভারত ও শ্রীলঙ্কায়। পরিস্থিতি আরও জটিল হয় যখন পাকিস্তানও প্রথমে বিশ্বকাপ বর্জনের হুমকি দেয়, যদিও পরে তারা জানায় পুরো টুর্নামেন্ট নয়, কেবল ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ভারত পাকিস্তান ম্যাচের সময় মাত্র 10 সেকেন্ডের বিজ্ঞাপন স্লট বিক্রি হয় 25 থেকে 40 লাখ ভারতীয় রুপিতে। একটি ম্যাচ থেকে বিজ্ঞাপন বাবদ প্রায় 300 কোটি রুপি আয় হয় এমন ধারণা রয়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি আর ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট এলাকায় আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে, যা ওই অঞ্চল মার্কিন সামরিক শক্তি প্রদর্শনের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতির বিপরীতে ইরান তার নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে সাবমেরিন বহরকে সামনে নিয়ে আসছে। বিশেষ করে রাশিয়ার প্রযুক্তিতে তৈরি কিলার ক্লাস সাবমেরিনগুলো এখন মার্কিন নৌবাহিনীর জন্য বড় মাথা ব্যথার কারণ। প্রতিরক্ষা বিশ্লেষকরা এই কিলো ক্লাস সাবমেরিনগুলোকে সমুদ্রের ব্ল্যাক হোল বা
কৃষ্ণ গহ্বর বলে অভিহিত করেন, কারণ পানির নিচে এগুলো অত্যন্ত নিঃশব্দে চলাচল করতে সক্ষম। প্রায় ৭৪ মিটার দীর্ঘ এই সাবমেরিনগুলোতে বিশেষ ধরনের অ্যানোকোইক টাইলস ব্যবহার করা হয়েছে, ফলে প্রতিপক্ষের সোলার সিস্টেমকে ফাঁকি দিতে পারে এরা। লিবিয়ায় সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তাকে গুলি করে হত্যা করা হয়। বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ১ দশক ধরে সাইফ আল ইসলাম দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে অবস্থান করছিলেন। সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাইফ আল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান। তবে কারা এই হামলা চালিয়েছে বা কোন পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো অস্পষ্ট। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।